Hello friends, welcome back to my channel that is BSc Nursing in Bengali. So today I will discuss another topic that is criteria for selecting a good research problem. This question also important for 5 marks. Well, I know maximum students don't like this subject because this subject is not that much interesting. But you have to study to gain some knowledge in research and also score good marks in exam. So don't take stress friend because I am here to make your confusion clear. Let's continue with the video. So friends, our today's topic is criteria for selecting a good research problem. এই হেডিংটার মিনিংস কি যে একটা গুড রিসার্চ প্রবলেম সিলেক্ট করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া মাথায় রেখে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে কি বলছে, মেনি ফ্যাক্টরস শুড বি কনসিডার্ড ওয়াইল ডিসাইডিং ওয়েদার এ পার্টিকুলার টপিক ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর এ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন অর নট। বিভিন্ন ফ্যাক্টর, বিভিন্ন জিনিস আমাদের মাথায় রেখে ডিসাইড করতে হয় যে একটা পার্টিকুলার টপিক যেটা নিয়ে আমরা রিসার্চ করব সেটা সায়েন্টিফিক ক্ষেত্রে, সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কি না। So under that first point is significance to nursing profession. এটার মানে কি, সিগনিফিকেন্স মিনস হচ্ছে তাৎপর্য। তাহলে নার্সিং প্রফেশনে এই রিসার্চ প্রবলেমটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা দেখে নেব। তো ফার্স্ট পয়েন্ট কি বলছে, এ রিসার্চ প্রবলেম ইজ সিগনিফিকেন্ট ফর নার্সিং প্রফেশন ওয়েন ইট ইজ ডাইরেক্টেড টু ডেভেলপ অর রিফাইন দ্য বডি অফ প্রফেশনাল নলেজ। তাহলে একটা রিসার্চ প্রবলেম তখনই তাৎপর্যপূর্ণ হবে নার্সিং প্রফেশনের জন্য যখন সেটা প্রফেশনাল নলেজকে ডেভেলপ করবে আর কি করবে, রিফাইন করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই রিসার্চ প্রবলেম শুড ফুলফিল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। ফলোয়িং ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করবে, যেমন তার আন্ডারে ফার্স্ট পয়েন্ট হচ্ছে নার্সিং প্রফেশন অ্যান্ড পেশেন্ট, নার্সেস অ্যান্ড হেলথ কেয়ার ফ্রেটার্নিটি উইল বি বেনিফিট ফ্রম দ্য স্টাডি। তাহলে যেটা নিয়ে রিসার্চ করা হচ্ছে, যেটা নিয়ে স্টাডি করা হচ্ছে সেটার থেকে কি হবে, নার্সিং প্রফেশন, পেশেন্ট, নার্সেস আর হেলথ কেয়ার ফ্রেটার্নিটি সবাই বেনিফিট পাবে, ঠিক আছে, সবাই লাভ পাবে। নেক্সট পয়েন্ট বলছে দ্য রেজাল্ট উইল ইমপ্রুভ ক্লিনিক্যাল নার্সিং প্র্যাকটিস। তাহলে কি বলছে, যে রেজাল্টটা পাবো ওই স্টাডি থেকে বা রিসার্চ থেকে সেটা কি করবে, ইমপ্রুভ করবে ক্লিনিক্যাল নার্সিং প্র্যাকটিসটাকে। নেক্সট পয়েন্ট বলছে প্রমোট নার্সিং থিওরি ডেভেলপমেন্ট আর টেস্টিং। আর ওই রিসার্চটা কী করবে, প্রমোট করবে নার্সিং থিওরি ডেভেলপমেন্ট আর টেস্টিং। আর নেক্সট পয়েন্ট বলছে প্রোভাইড সলিউশন অফ কারেন্ট নার্সিং প্র্যাকটিস নিডস। প্রোভাইড করবে সলিউশন অফ কারেন্ট নার্সিং প্র্যাকটিস নিডস। তাহলে কারেন্ট মানে এখন নার্সিং প্র্যাকটিসে যেগুলো প্রয়োজন সেই সব জিনিসগুলো প্রোভাইড করবে এই রিসার্চ। নেক্সট পয়েন্টে চলে যাব, যেটা হচ্ছে অরিজিনাল। এখানে কি বলছে, ইট ইজ ফান্ডামেন্টালি কনসিডার দ্যাট এভরি রিসার্চ প্রবলেম শুড বি নিউ অ্যান্ড ইউনিক ইন ইটসেলফ। তাহলে কী হবে, যে রিসার্চ প্রবলেমটা আমরা চুজ করব, সিলেক্ট করব রিসার্চ করার জন্য, সেটাকে নিউ হতে হবে, নতুন হতে হবে আর ইউনিক হতে হবে আগের রিসার্চ প্রবলেমগুলোর তুলনায়। যেগুলোতে রিসার্চ হয়ে গেছে সেগুলোর তুলনায় নতুন হতে হবে আর ইউনিক হতে হবে, অন্যরকম হতে হবে। সো কাম টু দ্য নেক্সট পয়েন্ট দ্যাট ইজ ফেসিবল। এখানে কি বলছে, ফেসিবিলিটি ইজ অ্যান এসেন্সিয়াল কনসিডারেশন অফ এনি রিসার্চ প্রজেক্ট। তাহলে যে কোনো রিসার্চ প্রজেক্টের ক্ষেত্রে ফেসিবিলিটি হচ্ছে একটা এসেন্সিয়াল কনসিডারেশন। ফেসিবিলিটির আন্ডারে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে টাইম। টাইমে কি বলছে, টাইম ইজ অলওয়েজ আ ফ্যাক্টর টু বি কনসিডার্ড। ইট ইজ ওয়াইজ টু অ্যালাউ মোর টাইম দেন সিমস টু বি নিডেড বিকজ আনএক্সপেক্টেড ডিলেস ফ্রিকুয়েন্টলি অকার। তাহলে বলছে তোমার যতটা টাইম মনে হয় যে একটা কোনো রিসার্চে লাগতে পারে তার থেকে বেশি টাইম হাতে রাখা দরকার, কারণ কি মাঝে মাঝেই কী হয়, আনএক্সপেক্টেড ডিলে হতে পারে, লেট হয়ে যেতে পারে রিসার্চের ক্ষেত্রে, রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। তাই হাতে কিছুটা এক্সট্রা টাইম ধরেই তোমাকে টাইম দিতে হয় যে এত টাইম পর্যন্ত আমার রিসার্চ শেষ হবে। ফেসিবিলিটির আন্ডারে নেক্সট পয়েন্ট রয়েছে কস্ট। কস্ট কি বলছে, অল রিসার্চ প্রজেক্ট কস্ট মানি, সাম স্টাডিজ আর মাচ মোর এক্সপেন্সিভ দেন আদার্স, দ্য রিসার্চার মাস্ট কনসিডার রিয়েলিস্টিক্যালি দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবেল। তাহলে তুমি যখন ভাবছো যে কোনো রিসার্চ করবে, তাহলে তোমার কাছে সাফিসিয়েন্ট মানি থাকা দরকার, ফাইন্যান্সিয়াল রিসোর্স তোমার কাছে অ্যাভেলেবেল থাকা দরকার। কারণ কি যে কোনো রিসার্চ করার ক্ষেত্রে ওখানে অনেকটা টাকার প্রয়োজন হয়, কারণ কি যে কোনো রিসার্চ, যে কোনো রিসার্চের প্রজেক্ট হচ্ছে সেখানেই তোমার মানির দরকার। সো এর আন্ডারে নেক্সট পয়েন্ট হচ্ছে ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ। এখানে কি বলছে,
Before making the final decision to conduct a study, an accurate determination of the needed equipment and supplies should be ensured. তাহলে যখন কেউ ফাইনাল ডিসিশন দিচ্ছে যে আমি রিসার্চ করব, তার আগে ওকে এনশিওর হতে হবে, শিওর হতে হবে, কি শিওর হতে হবে যে তার কাছে রিসার্চ করার জন্য যা যা ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো সব আছে কি না। দেন ফেসিবলের আন্ডারে নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। এখানে কি বলছে, মেনি রিসার্চ প্রজেক্ট রিকোয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। দ্য নার্স রিসার্চার মে ফিল ডিফিকাল্ট টু কন্ডাক্ট রিসার্চ ইন্ডিপেন্ডেন্টলি। ফাইন্যান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যাল সাপোর্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি হেল্পফুল। তাহলে কি কোনো একটা নার্স রিসার্চার যখন একাই রিসার্চ করে, ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করে, তখনও অনেক বেশি ডিফিকাল্ট ফিল করে অনেক কিছু দিক থেকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে, সাইকোলজিক্যাল দিক থেকে। তাই যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট পায় নার্স রিসার্চার, তাহলে ও কী হবে, ফাইন্যান্সিয়াল দিক থেকেও হেল্প পাবে, প্লাস সাইকোলজিক্যাল দিক থেকেও সেটা হেল্পফুল হবে। দেন ফেসিবলের আন্ডারে নেক্সট পয়েন্ট রয়েছে পিড সাপোর্ট। এখানে কি বলছে, মেনি রিসার্চ আইডিয়াস হ্যাভ নেভার বিন ডেভেলপড বিকজ পোটেন্সিয়াল রিসার্চার রিসিভ নো সাপোর্ট ফ্রম দেয়ার পিডস। পিডস মানে হচ্ছে সেম এজ গ্রুপ। তাহলে কি অনেক রিসার্চার যখন রিসার্চ করে, তার যে সেম এজ গ্রুপের যারা রয়েছে তাদের কাছ থেকে সাপোর্ট পায় না, যে কারণে রিসার্চটা কী হয় বা রিসার্চ আইডিয়াটা কী হয়, ডেভেলপ করে না কখনোই। নেক্সট পয়েন্ট হচ্ছে রিসার্চার কম্পিটেন্স। এখানে কি বলছে, এ রিসার্চ প্রবলেম ক্যান অনলি বি ফেসিবল ইফ it is in accordance with researcher competence, where researcher is capable to handle a given research problem. এখানে কি বলছে, একটা রিসার্চ প্রবলেম তখনই ফেসিবল হবে যখন একজন রিসার্চারকে যে টপিকে রিসার্চ করতে দেওয়া হয়েছে সেই রিসার্চার ক্যাপেবল হবে সেই টপিকটাকে, সেই রিসার্চ প্রবলেমটাকে হ্যান্ডেল করার ক্ষেত্রে। সো নেক্সট পয়েন্টে চলে আসবো, যেটা হচ্ছে সলভেবল অর রিসার্চেবল। এখানে কি বলছে, প্রবলেম সিলেক্টেড ইজ কনসিডার্ড গুড অনলি ইফ ইট ইজ সলিউবল, সো দ্যাট চান্সেস অফ ইনসলিবিলিটি অফ প্রবলেম শুড বি মিনিমাইজড। এখানে কি বলছে, আমাদের এমন রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে সলভেবল, যেটা সলভ হবে, মানে আলটিমেট আমরা রেজাল্ট পাবো। এমন রিসার্চ প্রবলেম সিলেক্ট করলে হবে না যেখান থেকে আমরা আলটিমেট কোনো রেজাল্টই পেলাম না। সাপোজ ধরো গডের এক্সিস্টেন্সের ওপরে ধরো রিসার্চ হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ডে বা যে কিছুতে গড এক্সিস্ট করে কিনা, সেটার উপরে যদি রিসার্চ করা হয় তাহলে সেটা তো কোনো দিন রেজাল্ট পাওয়া যাবে না। তাই আমাদের এমন রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে হবে যেটা সলভেবল, যেটা সলভ হবে আলটিমেট, যেটা থেকে রেজাল্ট পাওয়া যাবে। নেক্সট পয়েন্টে চলে আসবো, যেটা হচ্ছে কারেন্ট। এখানে কি বলছে, গুড রিসার্চ প্রবলেম মাস্ট বি বেসড অন দ্য কারেন্ট প্রবলেমস অ্যান্ড নিডস অফ এ প্রফেশন, সো দ্যাট রেজাল্টস জেনারেটেড উইল বি অফ মোর ইউজ। তাহলে একটা রিসার্চ প্রবলেম তখনই আমরা গুড বলবো যখন ওটা কি বেস্ট হবে কিসের ওপরে, কারেন্ট প্রবলেমসের ওপরে। মানে একটা রিসার্চ করা হলো যেটা হচ্ছে কি কারেন্ট প্রবলেম, এখন যে প্রবলেমগুলো চলছে তার উপরে রিসার্চ করা হলো, আর সেখান থেকে যে রেজাল্টটা পাওয়া গেল সেটা নার্সিং প্রফেশনের ক্ষেত্রে যাতে ইউজ করা যেতে পারে, নার্সিং প্রফেশনের বিভিন্ন কাজে যাতে ওই রেজাল্টটা আসে, সেই রকম রিসার্চ প্রবলেমকে বলা হবে গুড রিসার্চ প্রবলেম। সো এই টপিকটার লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্টারেস্টিং। এখানে কি বলছে, রিসার্চ প্রবলেম ক্যান অনলি বি কনসিডার গুড ইফ ইট ইজ অ্যাকর্ডেন্স উইথ রিসার্চের ফিল্ড অফ ইন্টারেস্ট। তাহলে একটা রিসার্চ প্রবলেম তখনই গুড বলতে পারবো যখন রিসার্চাররা একটা পার্টিকুলার ধরো কোনো টপিকে রিসার্চ করছে, ওরাও ওই টপিকটাতে কাজ করার ক্ষেত্রে ইন্টারেস্টিং ফিল করবে, ওদেরও কাজ করতে ভালো লাগবে ওই রিসার্চ প্রবলেমটাকে নিয়ে, তখনই বলা হবে ওই রিসার্চ প্রবলেমটা গুড রিসার্চ প্রবলেম। সো এই সমস্ত যতগুলো ক্রাইটেরিয়া বললাম, এই ক্রাইটেরিয়াগুলোকে মাথায় রেখে আমাদের সিলেক্ট করতে হবে একটা গুড রিসার্চ প্রবলেম। So if you like my videos, then subscribe my channel to get more videos related nursing. Bye guys.